আজ আপনারা শুনবেন নেনিকুমারী বাঘের সপ্তম পর্ব। লিখেছেন বুদ্ধদেব গুহ। এবং আগের পর্বগুলো জানতে হলে আগের গল্পগুলো যে একটু শুনে আসতে হবে, তাই একটু চট করে আগের পর্বগুলোকে শুনে আসুন। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তাই আজ আর আগের গল্পের কথাটা বললাম না, নতুন জায়গা থেকে শুরু করলাম। বাংলা সাহিত্যের অমূল্য সব লেখা নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে থাকব আমি দেবস্মিতা, আর আপনারা শুনছেন #গল্প উইথ দেবস্মিতা। আপনি কি আজ প্রথম আমার গল্প শুনছেন? তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই প্রেস করুন বেল আইকনটি। নিচে নেমে যুধিষ্ঠিরের বাড়ির মাটির বারান্দার দেওয়ালে হেলান দিয়ে বসলাম আমি আর ভটকাই। যুধিষ্ঠির আর গ্রামের সেই ৩-৪ জন লোক আমাদের সামনে উবু হয়ে বসে কথা বলতে লাগলো নিজেদের মধ্যে। বালাবাবু রিচুদার সঙ্গে চলে যেতে যেতে ওদের একজনকে বলে গেল বেলা 10:30 নাগাদ আমাদের ৩ জনের জন্য একটু খাবারের বন্দোবস্ত করে রাখতে, পয়সা পাবে। লোকটি বিরক্ত মুখে নিজের মনেই বলল, অতিথি নারায়ণ, কিন্তু আগের দিন কি আর আছে? না হয় কোনো ফসল, না বসে হাট ঠিকঠাক, ভাত, মসুরের ডাল, বিড়ি বড়া আর রম্বা ভাজা, এই খাওয়াবো। তবে পয়সা টয়সা নেব না, কোনো দিনই নিইনি, আজও নেব না। পয়সার কথা বলে আমাদের অপমান করা কেন? ভটকাই থম মেরেছিল। এই জঙ্গল, পাহাড়, এই আশ্চর্য সুন্দর নৈসর্গিক দৃশ্য, এবং তারই মধ্যে এই অবিশ্বাস্য দারিদ্র্য। পরপর 2 দিন জঙ্গলের মানুষ খেকো জানোয়ারদের হাতে 2 জন মানুষের প্রাণ যাওয়া, এইসব দেখে শুনে ও স্তব্ধ হয়ে গেছিল। এখন আরও বেশি হলো যখন যুধিষ্ঠিরের বাবা দশরথ ওই পাহাড়ের ঝর্ণার মধ্যে দহতে পড়ে আছে শুনেও এই মানুষেরা, এমনকি যুধিষ্ঠিরও একটু উত্তেজিত না হয়ে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে, এমনকি রঙ্গরসিকতাও করছে নিজেদের মধ্যে। কোমরের গেরুয়া রঙা বটুয়া থেকে পান বার করে সুপুরি কেটে তাতে চুন খয়ের ধীরে সুস্থে লাগিয়ে তার মধ্যে গুন্ডি দিয়ে জম্পেশ করে পান খাচ্ছে। ভটকাইয়ের মনের কথা বুঝতে পেরে আমি বললাম, এসব হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ড, বুঝলি? কলকাতায় প্রত্যেক দিন মিনি বাসে এবং প্রাইভেট বাসে চাপা পড়ে কজন লোক মারা যায় তার খবর কি আমরা রাখি? গ্রামের লোকেরাও বাঘের বা চিতার হাতে বা সাপের কামড়ে যখন মরে, ভাল্লুক বা বুনো শুয়োরের হাতে যখন ক্ষতবিক্ষত হয়, তখন এ আর কি গোছের ভাব নিয়ে ঘটনাগুলিকে দেখে। ভটকাই বলল, আজই তো তুই মাচাতে বসেছিস। মানুষ খেকো চিতার অপেক্ষায় মাচায় বসা কম শিকারীর ভাগ্যেই জোটে, আর তোর মেইডেন এক্সপিরিয়েন্সই তো তা হয়ে যাবে। কংগ্র্যাচুলেশনস। ভটকাইকে খুব চিন্তিত ও গম্ভীর দেখাচ্ছিল। যুধিষ্ঠিরের আর্থিক অবস্থা এবং তার বাবার এরকম বিভৎস মৃত্যু তাকে যুধিষ্ঠিরের চেয়েও বেশি ব্যথিত করেছিল। যুধিষ্ঠিরদের সয়ে গেছে এসব, তার ঠাকুরদা, তার বাবা, এবং সে নিজেও এই জীবনকে নিয়েই খুশি থেকেছে। সুখী হতে যে এরা এর চেয়েও বেশি কিছু দরকার, এ কথা ভাবার অবকাশই হয়নি ওদের কখনো। বন্দুকধারী লোকটার নাম নন্দ, বয়স হবে 40-40, জামা কাপড় দেখলে মনে হয় বেশ অবস্থাপন্ন, মানে যুধিষ্ঠির বা সুজানি গ্রামের অন্যদের তুলনায়। তাছাড়া যার নিজের বন্দুক আছে, সে গাদা বন্দুকই হোক আর যাই হোক, সুজানি গ্রামে সে যে বড় লোক সে বিষয়ে অন্য কারো কোনো সন্দেহ ছিল না। লোকটা কিন্তু আমাদের খাওয়ালো না। যে লোকটা আমাদের তার বাড়িতে নিয়ে গিয়ে মাটির ঘরে পাটি পেতে বসতে দিয়ে ঝকঝকে করে মাজা পেতলের থালাতে গরম গরম লাল ঢেঁকি চাটা চালের ভাত, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রাঁধা মসুরের ডাল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা
আর কাঁচকলা ভাজা আর কলাই ডালের বড়া ভাজা দিয়ে যত্ন করে খাওয়ালেও সে কিন্তু সত্যিই খুব গরিব। নন্দরা পয়সা জমাতে জানে। 1 টাকা বাঁচানো মানেই 1 টাকা রোজগার করা। বড়লোকদের মধ্যে অধিকাংশই এই রহস্য জানে এবং মানে। যে খরচ করে এবং নিজের স্বার্থ ছাড়াই খরচ করে, সেই মানুষের পক্ষে বড়লোক হওয়া খুবই কঠিন। ঘুমটা বেশ ভালোই হয়েছিল। ঘড়িতে যখন 3:30 বাজে, তখন বালাবাবু তুলে দিলেন আমাকে। পেতলের ঘটিতে করে চা বানালো কেউ আদা ও এলাচ দিয়ে। সেই চা ভাগাভাগি করে খেয়ে রওনা হলাম আমরা। নন্দমহান্তিও সঙ্গে চলছে, তার গাদা বন্দুক এবং 5 ব্যাটারির টর্চ সঙ্গে নিয়ে। ঝর্ণা যেখানে সর্ষে খেতে শুরু, সেখানে মিটকুনিয়া গাছে একটা মাচা বাঁধিয়েছে সে। ওখানে পৌঁছে মাচাটা দেখে আমার পছন্দ হলো না। জমি থেকে মাত্র 10 ফুট মতো ওপরে 2 বড় ডালের সংযোগস্থলে একটা বাঁশের মোড়াকে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। যুধিষ্ঠিরও বসবে পিতৃহন্তার এই প্রতিশোধ নিতে। আমি বারণ করা সত্ত্বেও শোনেনি কিছুতেই। সে নন্দমহান্তির থেকে একটা পেছনের ডালে নিজেকে ডালের সঙ্গে গামছায় বেঁধে নিয়ে বসবে এবং নন্দমহান্তির গাঁদা বন্দুকের ওপরে আলো ফেলবে। যুধিষ্ঠিরের বাড়িতেও 2-3 স্টেজ রিহার্সাল দিয়ে নিয়েছে তারা। ওরা দুজন ওপরে মাচায় বসবে। তার আগে বালাবাবু, গ্রামের একজন লোক, আর যার বাড়িতে আমরা খেলাম, সে ঝর্ণাতে নেমে এলো আমাদের কুসুম গাছের মাচা অবধি পৌঁছে দিতে। বালাবাবু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। মাচাটা বেশ পোক্ত করেই বেঁধেছেন। 4টে কাঠের তক্তা লতা দিয়ে 2 বড় ডালের সংযোগস্থলে বাঁধা হয়েছে। আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম। ভটকাই যেদিকে খাদ সেদিকে বসবে, আমি যেদিকে গাছের ডাল পাহাড়ের দিকে সেদিকে। আমার রাইফেলের সঙ্গে ছোট টর্চ ফিট করা আছে ম্যাগাজিনের ওপরে। বুক পকেটে ব্যাটারি থাকে। মোটামুটি নিশানা হয়ে গেলে রাইফেল ধরা বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে টর্চের লাইটনিং ম্যাগাজিন ছুলেই ব্যাক সাইড ও ফ্রন্ট সাইডে আলো পড়বে। পুরো ব্যারেলের ওপরেই পড়বে আলো। ফ্রন্ট সাইডে রেডিয়াম পয়েন্ট আছে, অন্ধকারেও জ্বলে। আলো পেলে তো জ্বলবেই। তারার আলো এবং চাঁদের আলোতে অসুবিধে নেই। এই রাইফেল দিয়ে গুলি করতে খুবই সুবিধে। ভটকাইয়ের হাতে যে 2 বন্দুক, তার সঙ্গে লাগানো ক্ল্যাম্পে 3 ব্যাটারির টর্চ ফিট করা আছে, উইনচেস্টার টর্চ। এছাড়াও ব্যাগে আছে একটা 5 ব্যাটারির টর্চ। ওই ব্যাগ দিনে বা রাতে যখনই আমরা শিকারে বেরোই না কেন, সবসময় সঙ্গে যায়। আর জলের বোতল। ভটকাই মাছে কতখানি অনড় হয়ে যে বসে থাকতে হয় সে সম্পর্কে অবহিত নয় বলেই জলের বোতল আনা সত্ত্বেও মাচায় বসে জল খাওয়া যে মানা, সে কথা ওকে বলেছি। ঘুম ভাঙার পর নন্দমহান্তি ওর সেলফ অ্যাপয়েন্টেড মাস্টারমশাই বনে গিয়ে শিকারের এবং বিশেষ করে মাচানে বসার অকখ সম্বন্ধে বিশদ জ্ঞান দিয়ে দিয়েছে। মাচাদে আমাদের বসিয়ে দিয়ে বালাবাবুরা ফিরে গেছেন দুজনে। হুল্লাগুল্লা করে নয়, নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে বলতে। রাতটা বালাবাবু ওই লোকটার বাড়িতেই কাটাবেন। মানুষটা ভারী ভালো। নাম গগন বিহারী। বিকেল বিকেল 1 হাঁড়ি মুগ ডালের খিচুড়িও রেঁধে রেখেছে তার লাজুক বউ। বালাবাবু এবং তারা তো খাবেই। যদি ফিরে যেতে পারি তবে আমরাও ওই খেয়েই ঘুমাবো। মাচাটার মুখ হয়েছে ঝর্ণার যেখানে শুরু, সর্ষে ক্ষেতের মাঝে সেই দিকে। কিন্তু ব্যাপারটা আমাদের অস্বস্তিকর লেগেছে। ওই দিকে মুখ করে না বসে যুধিষ্ঠিরের বাবার মৃতদেহ যেখানে আছে সেই দিকে মুখ করে বসেছি। রিজুদা বলেছিল চিতাটার ডান দিক দিয়েই আসার সম্ভাবনা বেশি। আমারও তাই মনে হয়েছে। ডান দিকেই আমি নজর রাখব। ভটকাইকে বলেছি বাঁ দিকটা দেখতে। ঝর্ণার বুক বেয়ে চড়াই উঠে আসতে হবে তাকে বাঁ দিক দিয়ে এলে, আর ডান দিক দিয়ে এলে উতরাই নেমে। কিন্তু ডান দিক দিয়ে এলে ঝর্ণার ফাটলে পৌঁছবার আগেই তো নন্দমহান্তির গাদা বন্দুকের গুলি খাবে সে। এবং গুলি তার গায়ে লাগুক আর নাই লাগুক, গুলির আওয়াজ হলে চিতা এ রাতে আর তল্লাটে থাকবে তা মনে হয় না। ভটকাইকে আমি বারবার বলে দিয়েছি যে ভুলেও যেন সে গুলি না করে। অনেকদিন দর্শক থাকতে হয়, তারপরই না হয় শিকারি হবে। আলো আস্তে আস্তে পড়ে আসছে। পাহাড়ের গায়ে এবং পাহাড়তুলি থেকে ময়ূর, বনমুরগি এবং নানা রকম পাখি দিন শেষে ডাক ডাকছে। সুজানি গ্রাম থেকে গাই বলদের, পোষা মোরগদের, কুকুরের ডাক ভেসে আসছে।
বাঁ দিকে ভটকাই যেখানে বসেছে, গাছপালার ফাঁক ফোকর দিয়ে অনেক দূরে এবং নিচে নদীর একটা বাঁকের একাংশ দেখা যাচ্ছে শুধু। রিজুদা এখন কোথায় কে জানে, সারাদিন কি করলো, কি খেলো, নীলকুমারীর বাঘের দেখা পেল কি না কে জানে। রিজুদাকে এইবারের মতো সিরিয়াস এবং আপসেট হতে কখনো দেখিনি আগে। নাকি না বেরিয়ে বেরিয়ে রিজুদার যোগ্যতা এবং ক্ষমতা কমে গেছে? একটা ব্যাপারে খুব ভালো লাগছে, আমাদের কুসুম গাছের থেকে 50 গজের মধ্যে একটা মস্ত তেঁতুল গাছ, তাতে বাঁদরে ভর্তি। আমরা যখন মাচায় চড়তে আসি তখন তারা আমাদের দেখে মহা লাফালাফি আর ডাকাডাকি শুরু করে দিয়েছিল, কিন্তু এখন কুসুম গাছের ঘন পাতার আড়ালে অলিভ গ্রিন জামা পরে আমরা অনড় হয়ে বসে থাকাতে এবং বালাবাবুর গগনবিহারীকে নিয়ে চলে যাওয়া লক্ষ্য করে তারা এখন চুপ। খুব ভালো হয়েছে, ঝর্ণা বেয়ে চিতা যদি ওপরে উঠে আসে তবে বাঁদরদের নজর এড়িয়ে আসতে পারবে না। তাছাড়া বাঁদরদের আর গৃহপালিত কুকুরদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চিতা। চিতাটা যদি কোনো কারণে যুধিষ্ঠিরদের বাড়ির দিক দিয়ে আসে তবে গ্রামের কুকুরেরা হয়তো তাকে দেখলেও দেখতে পারে বা গন্ধ পেতে পারে, কিন্তু মানুষ ধরার পরও সেই মানুষদের বাড়ি বেয়ে সে যে কেন আসবে তা জানি না। তাছাড়া দশরথকে মারার পর এত দূর বই নিয়ে এসেও এক টুকরো মাংসও যে কেন খেলো না এই ভেবেই ভারী অবাক লাগছে। একদল হরিয়াল একটু আগে সনসন করে উড়ে গেল পাহাড়ের মাথার উপর দিয়ে। এদের ঘন সবুজ উড়াল ডানাগুলো যেন মুছে দিল তখনও যেটুকু আলো বাকি ছিল পশ্চিমের আকাশে। পুরো অন্ধকার তখনও হয়নি বাইরে, তবে আমরা পাহাড়ের ফাটলের মধ্যে ঝর্ণার খোলের দহতে বসে আছি এবং কুসুম গাছের ছাওয়ায়, তাই অন্ধকার নেমে এসেছে এখানে। মিনিট 15 যেতে না যেতেই পুরোপুরি অন্ধকার হয়ে গেল। একটা তক্ষক ডাকতে লাগলো আমাদের পেছন থেকে। তার দোসর সাড়া দিয়ে বলল, ঠিক ঠিক ঠিক। সুঝানি গ্রামের মধ্যে কোনো শিশু অতর্কিতে জোর গলায় কেঁদে উঠল। তার মা তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে কান্না বন্ধ করলো বলে মনে হলো। সেখানে দিনে দুপুরেই প্রাণ সংশয়, রাতে তো কথাই নেই। 7টা বাজল, গাছের ডালের ফাঁক দিয়ে আকাশ ভরা তারা দেখা যাচ্ছে, নানা রকম মিশ্র গন্ধ উঠেছে বনের গা থেকে। বাদুর উড়ে গেল মাথার ওপর দিয়ে ডানায় সপ সপ আওয়াজ করে। ঝিঝির ডাক ভেসে আসতে লাগলো এক টানা পাহাড়তলি থেকে। পাহাড়তলি দিকে তাকিয়েছি, ঠিক সেই সময় বাঁদরগুলো সমস্বরে ডেকে উঠল, ডালে ডালে ঝাঁপাঝাঁপি করতে লাগলো পাগলের মতন। খুব আস্তে আস্তে বড় টর্চটা দেখিয়ে দিলাম আমি ভটকাইকে। বলা আছে ওকে যে আমি ওর হাঁটুতে আঙুল ছোঁয়ালে ও টর্চটা জ্বালাবে, যদি আদৌ দরকার হয়। আর ও যদি কিছু দেখে, কোনো নড়াচড়া, অন্ধকারের মধ্যে অন্ধকারতর কোনো স্তূপ, তবে ও যেন আমার হাঁটুতে আঙুল ছোঁয়ায়। উৎকণ্ঠ উন্মুখ হয়ে ওই দিকে খুব আস্তে আস্তে ঘাড় ঘোরালাম আমি। না, দেখা কিছুই যাচ্ছে না, সব অন্ধকার, কোনো শব্দও নেই। বাঁদরদের চিৎকার চেঁচেমেচি কিন্তু আরও জোর হয়েছে। এমন সময় পাহাড়তলির থেকে একটা কোটরা হরিণ ডেকে উঠল খুব ভয় পেয়ে, খুব জোরে, বাঘ 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 করে। হঠাৎই একটা অদ্ভুত শব্দ শুনে মনে হলো কেউ যেন কোনো ভলিবল ড্রপ করতে করতে ঝর্ণার বুক বেয়ে উঠে আসছে খুব আস্তে আস্তে। শব্দটা একবার ঝর্ণার একদিকের দেওয়ালে লাগছে, অন্যবার অন্যদিকে। ব্যাপারটা যে কী হতে পারে কিছুই বুঝতে পারছি না। বাঁদরগুলো এমনই ভয় পেয়েছে যে মনে হচ্ছে ডাল ফসকে দু একটা পড়েই যাবে নিচে। এদিকে শব্দটাও এগিয়ে আসছে, মনে হচ্ছে কোনো মাতাল লোক মদ টদ খেয়ে এলোমেলো হাতে ভলিবল থাবড়াতে থাবড়াতে এগিয়ে আসছে আমাদের দিকে। যুধিষ্ঠিরের বাবা দশরথের মৃতদেহ যেখানে পড়ে আছে সে জায়গাটা পুটুস ঝোবে গভীর অন্ধকার, কিন্তু সে জায়গায় কোনো জানোয়ারকে পৌঁছতে হলে ওপর ও নিচে হাত 10 ন্যাড়া জায়গা পেরিয়ে যেতে হবে। জানোয়ারটা যে কি তা এখনো বুঝতে পারছি না, কারণ কোনো জানোয়ারেরই চলার এমন হরকত সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। ভয় কাঁটা হয়ে আছি। বিপদের প্রকৃতি জানা হয়ে গেলে তার ভয় থাকে না, কিন্তু যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণই ভয়। রিজুদা ঠিকই বলে, অজ্ঞতাই ভয়ের জনক। জানোয়ারটা কুসুম গাছের নিচে চলে এসেছে। বাঘ বা চিতা মারিতে আসে ভোজবাজির মতো, চার চোখ মেলে থাকলেও তারা চোখ এড়িয়ে যায়।
জঙ্গলে এত শব্দ করে চলাফেরা করে শুধু শুয়োর আর ভাল্লুক, হরিণ জাতিরাও অবশ্য করে, কিন্তু তাহলে কোন কিম্ভূত কিমাকার জন্তু? যে জানোয়ারই হোক না কেন, ভেবেছিলাম কিলের কাছে এসে থামবে। আশ্চর্য, দেখি মুড়ি যেখানে আছে সেই জায়গাটাও পেরিয়ে সে আরও উপরে উঠে গেল। রাইফেলের টর্চ বা ভটকাইয়ের জিম্মাতে রাখা বড় টর্চ জ্বালাতে পারছি না। আলো দেখলেই জানোয়ারটা আর এই তল্লাটে থাকবে না, এক লাফে অদৃশ্য হয়ে যাবে। আলো জ্বালা যাবে তখনই যখন মোটামুটি নিশানা নেওয়া হয়ে গেছে। এবার জানোয়ারটার যেন হুঁশ হলো। 4-5 গজ এগিয়ে গেছিল সে ওপরের দিকে, এবার ফিরলে, কিন্তু ফিরল যেন বহু কষ্ট করে। যখন ন্যাড়া জায়গাটুকু সে পেরোয় তখন জানোয়ারটা যে চিতাই সে বিষয়ে অন্ধকারেও আমার সন্দেহ ছিল না, কিন্তু তার চলন দেখেই সব গণ্ডগোল হয়ে গেল। ঝর্ণার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে ঘুরতেই যে তার খুব কষ্ট হলো তা বুঝতে পারলাম। তার চলন যেন সুন্দরবনের স্যাঁতস্যাঁতে কাদায় বুকে হেঁটে চলা কুমিরের মতো। এবার সে ফিরে আসছে। সহজে গুলি করা যায় এখন, কিন্তু রিজুদা প্রথম দিন থেকে শিখে এসেছে, বাঘ বা চিতা তোর দিকে সোজাসুজি মুখ করে থাকলে গুলি না করারই চেষ্টা করিস। অবশ্য নেহাত উপায় না থাকলে অন্য কথা। কারণ হিসেবে বলেছিল যে গুলি খেয়েই সামনে লাফ মারার প্রবণতা থাকে নাকি তাদের। তাই আমার গুলি খেয়ে চিতা এবং বড় বাঘকেও আমি সোজা ওপরে ছিলা ছেঁড়া ঝুনকের মতোই লাফিয়ে উঠতে দেখেছি। অবশ্যই এই কথা ঠিক যে তাদের পেটে গুলি লেগেছিল। পরে কখনো রিজুদার সঙ্গে এই বিষয়ে আলোচনা করা যাবে, এখন অন্য কিছুই ভাবার সময় নেই। চিতাটা যখন পুটুসের ঝোপের কাছে এসে থামল এবং ডান দিকে শরীরটাকে ঘোরালো, তখনই আমি খুব আস্তে রাইফেল কাঁধে তুলে সেফটি ক্যাচটি নিঃশব্দে অন করে টর্চের মেকানিজমে রাইফেলে রাখা বুড়ো হাতের বাঁ আঙুল দিয়ে সামান্য চাপ দিলাম। আলোর বৃত্ত গিয়ে পড়ল বাঘেরই মতন মস্ত চিতার পিঠ আর ডান বাহুর সংযোগস্থলে। আর সুইচ টেপার আগেই ট্রিগারের ফার্স্ট প্রেশার দিয়েছিলাম। এইবার বাকিটুকু দিলাম তর্জনীর 2 করের মধ্যে নরম অংশ দিয়ে। এক লাফ মেরে চিতাটা ঝর্ণার দেওয়ালে সোজা গিয়ে ধাক্কা খেল এবং সম্ভবত আছড়ে পড়ল যুধিষ্ঠিরের বাবা দশরথের মৃতদেহেরই ওপরে। ভটকাইকে বলতে হয়নি, গুলি করার সঙ্গে সঙ্গেই ও বড় টর্চটা জেলে ওইখানেই ফেলে রাখল। পুটুসের ঝোপ আন্দোলিত হলো কিছুক্ষণ। তারপর অতর্কিত মৃত্যুর আগে অনেক জানুয়ারি যেমন নিজের সঙ্গে নিজে কথা বলে তেমন করে কথা বলল চিতাটা। তারপর সব চুপচাপ হয়ে গেল। বাঁদরগুলো যে এতক্ষণ সমানে ডেকে যাচ্ছিল তা শোনার মতো অবস্থা আমাদের ছিল না। চিতা স্থির এলে বাঁদরের ডাক মাথা গরম করে দিল। ভটকাই বাঁদরদের বাড়ি সেই তেঁতুল গাছের দিকে একবার আলোটা ঘুরিয়ে যেন নীরবে বলে দিল, আমরা তোমাদের উত্তরসূরি, কেন মিছে গোল করছো? ঝর্ণার উপর থেকে নন্দমহান্তি হেঁকে বলল, কি হলো স্যার, গুলি কি লাগলো? আমিও চেঁচিয়ে বললাম, ওখানে একটু থেকে তারপরে আসুন। ভটকাইকে বললাম, তোর বন্দুকে 2টো কার্টিজ ছুঁড়ে মারতো, দেখি সে নড়ে চড়ে কিনা। ভটকাই আমাকে 2 হাতে জড়িয়ে বলল, কংগ্র্যাচুলেশনস, তোর এলেম আছে। বললাম, কি করছিস, ছাড় ছাড়। মনে মনে খুশি হলাম, বন্ধু যদি বলে এলেম আছে তবে কার না ভালো লাগে। 2টো লেথেল বল হাত দিয়ে ছুঁড়ে মারল ভটকাই চিতাটার গায়ে। তবুও সে যখন নড়ল না তখন উৎসাহে ডগমগ হয়ে বলল, নামছি আমি। আমি বললাম, দাঁড়া, আমি আগে নামব। ভুলে যাস না যে আমরা নীনিকুমারীর বাঘের রাজত্বে আছি এবং সে অক্ষতই আছে। আমরা নিচে নামতে না নামতেই ওপর থেকে চামড়ার পামসুর খচর মচর শব্দ করতে করতে নন্দমহান্তি তার গদার মতো গাদা বন্দুক উঁচিয়ে নেমে এলো। পিছনে পিছনে উৎসাহী যুধিষ্ঠির। যুধিষ্ঠির অধীর হয়ে বলল, আমার বাবাকে আমি দেখব, আমার বাবাকে। বেচারি যুধিষ্ঠির, বাবার মৃতদেহ আর কী বা ও দেখবে? দশরথের মৃতদেহের ওপরেই
চিতাটা এমনভাবে পড়েছিল যে মৃতদেহটা দেখাই যাচ্ছিল না প্রায়। আমি রাইফেল নিয়ে পাহারাতে দাঁড়ালাম। ভটকাই, নন্দমহান্তি আর যুধিষ্ঠির চিতাটার লেজ আর পেছনের পা টেনে ধরে সরিয়ে ন্যাড়া জায়গাটাকে চিৎ করে ফেলল। চামড়াও রাতারাতি এখানেই ছাড়িয়ে ফেলতে হবে। চিতাটাকে চিৎ করে ফেলার পর ভটকাই তার বড় টর্চ এনে জ্বালতেই আমি চমকে উঠলাম। কি বীভৎস চেহারা! বেচারির দুটো চোখই অন্ধ। শুধু তাই নয়, সামনে ডান দিকের থাবাটা ফালা ফালা হয়ে গেছে। মুখে, নাকে, চোখে রক্ত জমে ভূতের মতো দেখাচ্ছে। বেচারির পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে গেছে। খেতে পায় না বহুদিনই। এখন প্রাঞ্জল হলো কেন সে দশরথের শব নিয়ে নালায় নামবার সময় পড়ে গেছিল, আর কেনই বা কুমিরের মতো এঁকে বেঁকে ধাক্কা খেতে খেতে সে মরিতে আসছিল। নন্দমহান্তি বলল, এই বাঘ তো আমার, প্রথম গুলি তো আমিই করেছিলাম, রক্ত এখনো লেগে আছে। আমি কিছু বললাম না। দায়িত্বজ্ঞানহীন নন্দমহান্তির গাদা বন্দুক দিয়ে মারা কামার বাড়িতে বানানো নানা রকম লোহার গুলি চিতাবাঘটার চোখে, মুখে, পায়ে এবং বুকেও লেগে তাকে একেবারে অসহায় করে তুলেছিল। এই চিতা এবং যুধিষ্ঠিরের বাবার মৃত্যুর জন্যেও নন্দমহান্তিই দায়ী, তাতে কোনো সন্দেহ নেই। তবে ঠিক করলাম আমি কিছু বলবো না এখন, ঋজুদাকেই বলবো কাল। তারপর ঋজুদা এর যে বন্দোবস্ত করার তা করবে। বেচারি যুধিষ্ঠির, চিতাবাঘ উপলক্ষ মাত্র। গুলির শব্দ শুনে গগনবিহারী ও 4-5 জন লোক হ্যারিকেন, লণ্ঠন, বর্ষা এবং টাঙ্গি নিয়ে এসে হাজির। নীনিকুমারীর বাঘ এই গ্রাম থেকে কোনো দিন মানুষ নেয়নি। আর এই নিরুপায় চিতাটা কেন যে দশরথকে নিয়েছিল তাও ওদের বুঝতে অসুবিধে হলো না। আমি ভাবছিলাম কতখানি বেপরোয়া এবং ক্ষুধার্ত হলে চিতাটা এরকমভাবে মরিতে ফেরে। ঝর্ণা রেখা ধরে ভটকাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। চিতাটা ঝর্ণার নিচ থেকে উঠে আসেনি। পাহাড়ের আধাআধি একটা গুহা আছে, তার সামনে নরম ধুলো, এখন অবশ্য শিশিরে ভিজে রয়েছে। চিতাটা ওই গুহাতেই সারা দিন শুয়েছিল। সে যে বুক ঘষে ঘষে এদিকে ওদিকে ধাক্কা খেতে খেতে বেরিয়েছে গুহা থেকে, তার চিহ্নও দেখা গেল। সম্ভবত নন্দ মহান্তির গুলিতে ওর চোখেরই মতো কান দুটোও গেছিল নষ্ট হয়ে, নইলে অতটুকু দূর থেকে সে সকালে আমাদের এখানে আসা, দুপুরের মাচা বানানো, বিকেলে এসে মাচায় বসা, এই সবই দেখতে বা শুনতে পেত। ভটকাই খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করলো একটা। বলল, এই যদি তার অবস্থা, এতই যদি তার খিদে, তবে যুধিষ্ঠিরের বাবাকে ধরে সর্ষে খেতে এসে খেলো না কেন? আমি বললাম, বাহ, দারুণ প্রশ্ন। তারপর বললাম, সংস্কার সংস্কার আর অভ্যেসের বশে, জন্মগত সাবধানতার অভ্যেসের বশে মুড়ি নিয়ে আসছিল লুকিয়ে রাখা এবং লুকিয়ে খাবার মতন জায়গায়। কিন্তু ঝর্ণার মুখ থেকে এই 30-40 ফিট দশরথকে শুদ্ধ নিয়ে পড়ে যাওয়ায় আমার মনে হয় ও নতুন করে চোট লেগেছিল। পুরনো ক্ষতর মুখগুলো সব খুলে গেছিল নতুন করে, রক্তক্ষরণও হয়েছিল। তাছাড়া গাদা বন্দুকের লোহাগুলো তার মস্তিষ্কের মধ্যে কী ঘটিয়েছিল তাই বা কে জানে। বোঝাই যাচ্ছে যে পুরোপুরি ডেজড, রাহুগ্রস্ত অবস্থায় ছিল বেচারি। কি করছে, কোথায় যাচ্ছে, কিছুই বোঝার মতো মানসিক অবস্থাও হচ্ছিল না। চোখ কান হাতের কথা তো ছেড়েই দিলাম। ভটকাই বলল, সারাদিনের মধ্যেও তো এসে খেতে পারত, খেলো না কেন? তাও হয়তো সংস্কার। চিতারা শিকার ধরে রাতে, খায়ও রাতে। দিন রাতের তফাৎটা বোঝার মতন কোনো ক্ষমতাও নিশ্চয়ই ছিল। ফিরে গিয়ে দেখি নন্দমহান্তি মহা সমারোহে তার চিতার চামড়া ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি ভটকাই আর গগনবিহারী এবং অন্য একজনকে নিয়ে শুকনো কাঠ সংগ্রহ করে এবং টাঙ্গি কেটে ঝর্ণার একটু নিচে একটা সমতল জায়গাতে যুধিষ্ঠিরের বাবার চিতা সাজালাম। চিতায় আগুন ধরাবার সময় যুধিষ্ঠির একবার হাউ হাউ করে কেঁদে উঠল। আমি ওকে হাত ধরে নিয়ে এসে পাথরে আমার পাশে বসালাম।
ভটকাই এক মুঠো লাল আর হলুদ পুটুস ফুল ছিঁড়ে এনে চিতায় দিল। হু হু করে চিতা জ্বলতে লাগলো। পুটপুট করে আগুন নিজের মনের নিজের কথা বলতে লাগলো। সেই কথার তোড়ে নন্দমহান্তির দম্ভ ভরা প্রলাপ চাপা পড়ে গেল। রিজুদাকে বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করে লোকটার বন্দুকটা বাজেয়াপ্ত করাতে হবে, আর যুধিষ্ঠিরকে জমি টমি ক্ষতিপূরণ দেওয়াবারও ব্যবস্থা করতে হবে। নন্দমহান্তি টাকা কড়ি তো কিছু কম নেই, সেই তো আসল খুনি। আসলে খুন করেছে দশরথকে। চিতাটা উপলক্ষ মাত্র। বেচারি দশরথ, বেচারি চিতা। রিজুদা কানসারের শাখা নদীর ধারে একটা বড় পাথরের উপরে ঘুমোচ্ছিল, মুখে টুপি চাপা দিয়ে। জিপটা কাছাকাছি যেতেই উঠে বসল। মুখময় দুদিনের দাড়িতে গালটা সবুজ দেখাচ্ছিল, নাকের নিচটাও। আমরা জিপ থেকে নামতেই বলল, হ্যালো মিস্টার ভটকাই, কেমন লাগলো প্রথম রাত মাছাতে? ভটকাই সকাল থেকেই উত্তেজিত হয়েছিল। উত্তেজনা চরম ওঠায় তুতলে বলল, দারুণ, বাহ, ফার্স্ট ক্লাস। এমনি করেই হবে। মাউন্টেনিয়াররা কি বলেন জানিস? কখনো পর্বতশৃঙ্গের দিকে তাকাতে নেই। নিচে দাঁড়িয়ে পর্বতশৃঙ্গে তাকালে মনে হয় ওখানে পৌঁছানো কিছুতেই সম্ভব নয়। কেউ তাকায়ও না তাঁরা। পরের পাটি কোথায় ফেলবেন শুধু সেদিকেই নজর যাবে। তাদের এমনি করেই এবং পায়ের পর পা ফেলে একসময় তারা শৃঙ্গে পৌঁছন। তোরও হবে। রুদ্র পারে, তিতির পারে, আর তুই পারবি না কেন? তোর সব কিছুই পারার আগে শিক্ষানবিশ থাকতে হবে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেই শিক্ষানবিশির সময়কাল, এইটা মনে রাখলেই হবে। তারপর বলল, নে এখন উঠে পড় জিপে। সোজা কুচিলাখাই পাহাড়ের নিচের বাংলোতে যাব আমরা। ভালো করে চান করে জমিয়ে ব্রেকফাস্ট করে ঘুম। জিপে উঠতে উঠতে ভটকাই বলল, কতক্ষণ? যতক্ষণ না ভাঙে। ফার্স্ট ক্লাস। ভটকাই বলল, রাত জাগা চোখ ছোট করে। রিজুদা বলল, তোদের ব্যাপারটা কি হলো? আমি বললাম বিস্তারিত। ভটকাই বলল, আর নিনি কুমারীর বাঘ আছে, দেখা হলো দূর থেকে। তারপর পরে ঘুম ভেঙে উঠে পাইপে আচ্ছা করে তামাক ঠুকে বুদ্ধির গোড়ায় ভালো করে দোয়া দিয়ে তারপর কবজা করে বুদ্ধি বের করতে হবে। শুভস্য শীঘ্রম। বাংলোয় পৌঁছয়ে চান করে ফেনা ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর খাঁটি গাওয়া ঘি দিয়ে পেট পুড়ে খেয়ে আমরা সকলেই ঘুম লাগিয়েছিলাম। ফেনা ভাতটা জব্বর রেঁধেছিল জগবন্ধুদা। ঘুম যখন ভাঙল তখন শেষ বিকেল। ময়ূর ডাকছে, মুরগি ডাকছে, কুচিলা খাইরা ঘুমোতে যাওয়ার আগে শেষ রাউন্ড ঝগড়া করে নিচ্ছে। ভটকাই তখনও ঘুমোচ্ছিল। বিকেল হলেই ঝপ করে শীত বেড়ে যায়। ওর কম্বলটা সরে গেছিল কাঁধ থেকে। কম্বলটা ভালো করে গুঁজে দিয়ে আমি বারান্দায় এলাম। দেখি রিজুদা রাইফেল পরিষ্কার করছে চায়ের কাপ পাশে রেখে। আমি সকালে ফিরেই করেছিলাম, রিজুদাও সবসময় তাই করে, এক রাউন্ড ফায়ার করলেও করে। বুঝলাম খুবই ক্লান্ত ছিল, সেই জন্যই পারেনি।